সুপ্রিয় শ্রোতা, শুভ সন্ধ্যা। অল্প স্বল্প গল্প নিয়ে আপনাদের সাথে আবার আজকে আমি হাজির হয়েছি অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ উম্মে কুলসুমকে নিয়ে। উম্মে কুলসুম, বলো। আদাব ম্যাডাম, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো আমার মনে হয় দর্শক শ্রোতারাও এটা খুব পছন্দ করবে। আজকে আমাদের বিষয়বস্তুর নাম রেখেছি কি জানো কুলসুম? যৌতুক বনাম দেনমোহর। কেমন না নামটা? অবশ্যই। মানে এটা কি যুদ্ধ নাকি যৌতুকের সাথে দেনমোহরের? অ্যাকচুয়ালি যুদ্ধ না, তবে মামলার যে সংখ্যানুপাত সেই ক্ষেত্রে কিন্তু কথাটা খুবই প্রযোজ্য। দেখা যায় হয়তো দেনমোহরের দাবিতে সে মামলা করবে, কিন্তু দেনমোহর আদায়ের ছদ্মাবরণে যৌতুকের একটা মামলা দায়ের করে। তাহলে বলো, নামকরণের সার্থকতা আছে, তাই না? অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। এখন এই যে যৌতুক বনাম দেনমোহর, তাহলে যৌতুকটা আমরা আগে একটু আলোচনা করি, তারপর দেনমোহরটা করি, তাই না? অবশ্যই অবশ্যই। দেনমোহরটা তো আমার মনে হয় সাধারণ শ্রোতারা বোধহয় বুঝতে পারবেন যে দেনমোহর একটা বিয়ের সময় যে দেনমোহরটা ধার্য হয়। জি, সেটা মুসলিম নারীদের জন্য বিয়ের সময় তাদের মোহরানা বাবদ যে অর্থ নির্ধারিত হয় সেটাই এটা তোমার সাধারণত আমরা দেখেছি যেটা কাবিননামায় অর্ধেকটা অনেক সময় অর্ধেক তলবি আর অর্ধেক বিলম্বিত থাকে। এটা মোয়াজ্জল বলা হয়। উসুল হয়ে যায় অর্ধেকটা, অনেক সময় উসুল হিসেবে থাকে, আবার অনেক সময় হয়তো পুরোটাই বিলম্বিত আকারে থাকে। তো এই যে দেনমোহরটা কিন্তু দিতেই হবে, সেটা তোমার বিয়েটা তোমার ভেঙে যাওয়ার সময়ও দিতে হবে, বিয়েটা চলাকালীনও দিতে হবে, এবং মৃত্যু হয়ে গেলেও দিতে হবে, তাই তো? এটা তাকে দিতেই হবে। যৌতুকটা কি? এটা কি দিতেই হবে? না, এইখানে কিন্তু একটা বিষয় আসে যে মুসলিম নারীদেরকে আল্লাহ সম্মানিত করেছে দেনমোহর যে প্রভিশন, এটা রেখে, এবং বলা হয়েছে যে একজন বিবাহিত পুরুষ যখন মারা যায় তখন তার প্রথম খাতক বা প্রথম মহাজন হচ্ছে তার স্ত্রী। তার স্ত্রীর দেনমোহরের দায় পরিশোধ করার পর তার সম্পত্তি ভাগ বাটোয়ারা হবে। মানে তাহলে এই দেনমোহরের অধিকারটাকে এতটা গুরুত্ব দেওয়া হয়েছে। আর এটাও কিন্তু বলা হয়েছে যে মুসলিম নরনারীর বিয়ের পর যে তলবি যে দেনমোহর, সেটা যদি কোনো নারী ক্ষমা না করে তাহলে তাকে সেটা পরিশোধ করার পূর্বে সেই নারীকে স্পর্শ করা যাবে। তাহলে এই বিষয়গুলোকে কিন্তু অনেক গুরুত্ব দিয়ে অবশ্যই দেওয়া হয়েছে এবং নারীদেরকে সম্মানিত করা হয়েছে। আর যৌতুক হচ্ছে ঠিক তার উল্টো একটা প্রভিশন। যৌতুক হচ্ছে যে কোনো মেয়ের বিয়ের সময় বা বিয়ের আগে বা পরে যদি বর পক্ষ থেকে বা বর নিজে বা বরের পক্ষে অন্য কেউ প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যদি কোনো অর্থ বা অন্য কোনো পণ সামগ্রী আশা করে, তাহলে সেটা যৌতুক হিসেবে চিহ্নিত। এখন আসি আমাদের নামকরণের কারণের ব্যাপারে। সেটা হলো যে পারিবারিক আদালতে দেখা যায় তোমার এই যৌতুক নিয়ে মামলা হয়, কিন্তু আসলে মূলত হয় দেনমোহরটা নিয়ে। মূলত হয় তোমার এই যে কি বলে ভরণ পোষণ এবং দেনমোহরের মামলা যদি কেউ করতে আসে। এটা আমরা যখন করেছিলাম, আমরা যখন পারিবারিক আদালত করতাম, সেটা তখন পারিবারিক আদালত নাম ছিল না। এটা 1985 সালের দিকে আমি দেখেছি, যখন ওই যে তোমার এটা কি পারিবারিক আদালতই ছিল, ওই যে ফ্যামিলি কোর্ট যেটা 1985 এ ছিল। 85 তখন কিন্তু আমি তখন অ্যাসিস্ট্যান্ট জাজ ছিলাম মানিকগঞ্জে, তখন প্রথম আসলো। তো সেখানে আমি কাজ করতে গিয়ে দেখেছি যে পারিবারিক আদালতে তোমার খোরপোশ আদায়ের জন্য, দেনমোহর আদায়ের জন্য যে মামলাটা করা হয়, তার সাথে তোমার যৌতুক নিরোধ আইনে একটা মামলা করা হয়। আবার তখন কিন্তু তোমার নারী শিশু নির্যাতন দমন আইন ছিল না, কিন্তু তোমার পেনাল কোডে মামলা করা হতো। মানে যত দিক দিয়ে পারে এটাকে মানে স্বামীকে আটকানোর জন্য, এবং মূল উদ্দেশ্যটা ছিল তোমার ভরণ পোষণ এবং দেনমোহর। ঠিক আছে? তো যার ফলে কিন্তু এটা আমার মনে হয় যে আমাদের বিজ্ঞ আইনজীবীরাও এই পরামর্শটা দিতেন, কারণ এই চাপটা সৃষ্টি না হলে তারা সহজে দেনমোহরটা দিচ্ছে না বা ভরণ পোষণটা দিচ্ছে না, সেটা একটা হতে পারে। আরেকটা হলো আমাদের সামাজিক ভাবেই চায় যে ধরি শক্ত করে ধরা। তো এই যে এবং তার ফলে কিন্তু মিথ্যা মামলাটা হয়। মানে একটি মামলা করলেই যেখানে হবে সেখানে 3টি মামলা হয়। এই যে 3 গুণ মামলা বেড়ে যাওয়ার গবেষণায় বা যে কোনো ভাবে তুমি চিন্তা করলেও দেখতে পাবে এটা কিন্তু একটা মূল কারণ। তাই না? অবশ্যই ম্যাডাম। তাহলে তুমি এখন দেখো যে
এই এই যৌতুক এবং যৌতুক বনাম দেনমোহর নিয়ে যে আমরা কথাটা বলতে চাচ্ছি, তুমি বলো যে কিভাবে আমরা এটাকে মানে কমাতে পারি এই যে এই ধরনের মামলার থেকে? ম্যাডাম, এখন কিন্তু প্রেক্ষাপট অনেক পরিবর্তন হয়েছে। আমি যখন সিনিয়র সহকারী জজ হিসেবে চিটাগাং এ চাকরি করেছি, অতি সম্প্রতি সেটা এখন সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ নাম হয়েছে। তো তখন কিন্তু আমাদের প্রথম প্রজেক্ট কোর্ট হয়েছিল, ওই যে মেডিয়েশন হতো পারিবারিক মামলাগুলো, এবং আমার সৌভাগ্য আমি তখন মিডিয়েটর হিসেবে পারিবারিক আদালতে কাজ করেছি। এবং আমি দেখেছি তখন নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে 11 গ মামলাগুলা, সেগুলো কিন্তু তখন আপোষযোগ্য ছিল না। কিন্তু আমাদের এই মেডিয়েশনের টেবিলে একই সাথে ওই ম্যাজিস্ট্রেট কোর্টে তখন যৌতুক নিরোধ আইনের 4 ধারায় মামলা হতো, আবার নারী শিশু কোর্টের 11 গয়ে মামলা হতো। তো এখন আর আমাদের কাছে এসে পারিবারিক মামলায় হতো। তো পারিবারিক মামলায় যখন দুই পক্ষ মিলে আপোষ করতো, তখন তাদের শর্ত হতো যে নারী ওই দুটো মামলা নিজ দায়িত্বে তুলে নেবে। যদিও ওইগুলো তুলে নেওয়ার প্রভিশন নাই উইথড্র করার, তখন ওরা ওইভাবে সাক্ষীটা দিয়ে তারপরে ওরা মামলাটা তুলে ফেলতো। তো তাহলে মূল দাবিটা হচ্ছে কি, এদের ভরণ পোষণ বা দাম্পত্য কলহ, দাম্পত্য বিরোধ, তারপরে তখন রেস্ট্রিকশন কনজুগাল রাইটস এর মামলা, যে কি স্ত্রী দখল, এইটা মামলাগুলো তখন হতো, বেশি তখন হতো, হয় না অ্যাকচুয়ালি এখনো হয় না ঠিক বলবো না। ওইগুলো এক ধরনের একটা নিবারণমূলক প্রতিকার আছে, মানে স্বামী বোঝাতে চাই যে আমার সদিচ্ছা আছে, আমি তাকে নিয়ে সংসার করতে প্রস্তুত, সেই জন্য আমি যে কোনো শর্তে তাকে নিয়ে যেতে চাই। তার যে এই একটা ক্লিন একটা মানে দাবি পরিষ্কার, এইটা সে যে স্বচ্ছ হাতে এসেছে, এইটার জন্য আসলে ওই মামলাটা সে একটা কাউন্টার মামলা হিসেবে করে। কিন্তু এই মামলাগুলো তো সাধারণ যে ভিকটিম পরিবার বা যে ভিকটিম, মনে করো একজন 25 বছরের একজন মহিলা বা একজন 30 বছরের পুরুষ, তারা তো এত কিছু জানে না, খুঁটিনাটি জানে না, কিন্তু মামলা তো দাখিল হচ্ছে। অ্যাকচুয়ালি ঠিক আমি যে কথাটা বলি, আমাদের দেশের যে শ্রেণীর মানুষের মধ্যে এই মামলাগুলো বেশি দায়ের হতো আমি দেখেছি। একজন রিক্সাওয়ালা, সে প্রচন্ড ক্ষুধার্ত, সে আসলো, এসে বলল যে ভাত দে। এখন তার স্ত্রী বলল ঘরে চাল নাই, ভাত দেবো কোত্থেকে? তখন মুখে মুখে কথা দিল একটা থাপ্পড়। সে কিন্তু পেটে ক্ষুধা, রাগ করে তার স্ত্রীকে একটা থাপ্পড় দিয়েছে। স্ত্রী তখন রাগ করে গেল বাবার বাড়ি। বাবার চেয়ে চাচার বা মামার দাবি বেশি থাকে, তারপরে তোকে আমি একদম তাকে আমি জেলের ভাত খাওয়াবো, আমার ভাতে যে গায়ে হাত তোলা গেল। আইনজীবীর বাড়ি, বিজ্ঞ আইনজীবীদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি, তারা তখন বললো যে এই মামলা এইভাবে করলে হবে না, দাঁড়াও শক্তপোক্ত ভাবে করে দিই। এই শক্তপোক্ত করার জন্যই তখন ওই যে 11 গ, তারপরে যৌতুক নিরোধ আইন, এগুলাতে মামলা। কিন্তু দেখো, আমি এখন বিজ্ঞ আইনজীবীদের পক্ষে একটা কথা বলি, যে এই যে বিজ্ঞ আইনজীবীরা যে এই যে বুদ্ধিটা দেন, হ্যাঁ, সেটারও কিন্তু একটা সামাজিক প্রেক্ষাপট আছে। দেখো, তুমি শুধু যদি তোমার এই যে কি বলে ভরণ পোষণ এবং তোমার এই যে কি এইটাকে বলে এই যে দেনমোহর, এটার যদি শুধু একটা মামলা করে, তাহলে কিন্তু মানে এই তাড়াটা থাকে না আপোষ করার বা কিছু। এই যে তারা মানে অযথা দুটো মামলা আরো চাপিয়ে দেন, হ্যাঁ, এবং সেই কারণে কিন্তু তাড়াতাড়ি হয়। আমি তোমাকে একটা আমার নিজস্ব অভিজ্ঞতা, আমি বোধহয় এর আগে বলেছিলাম কোনো একটা পর্যায়ে, আমি যখন মেহেরপুরে জেলা জজ ছিলাম, সেখানে তোমার এই কি বলে এটাকে বাটোয়ারা মামলা হতো না। আমি জেলা জজ থাকাকালীন বললাম যে কি ব্যাপার, এখানে বাটোয়ারা মামলা হয় না কেন? তো ওখানে যিনি জিপিবিপি ছিলেন, ওনারা আসতেন প্রায়, সিনিয়র লয়ার ওনারা, তো ওনারা বললেন যে আসলে ম্যাডাম, বাটোয়ারা মামলা করার তো কোনো মানে হয় না, কারণ বাটোয়ারা মামলা করলে 30-35 বছর অপেক্ষা করতে হয় এটার ফসলটা ঘরে আসতে। তা আমি বললাম, তো তাহলে এখানে বাটোয়ারা হয় না? বলছে না, হয়। কেন? আমরা তখন নারী শিশুর একটা মামলা দিয়ে দিই, পরিবারের থেকে একজন মেয়েকে ভিকটিম সাজিয়ে বা ভাইয়ের একটা মেয়েকে সাজিয়ে করে, তখন সবাই মিলে বসে পড়ে একটা আপোষ করে ওই বাটোয়ারাটা করে দিয়ে তারপর ওই মামলাটা তুলে নিই। তো এই যে সামাজিক অবস্থা,
এটাকে আমরা অনেক সময় কিন্তু অস্বীকার করতে পারি না, তাই না? জি ম্যাডাম, এক্স্যাক্টলি। আমরা এখন বসে যে সময়ে এই আলোচনাটা করছি, এখন কিন্তু অতি সম্প্রতি যে সংশোধন হয়েছে তাতে প্রেক্ষাপট সম্পূর্ণ পাল্টে গেছে। 11 গ এখন ম্যাজিস্ট্রেট ট্রাইব্যুনাল হয়ে গেছে, এটা আপনি জানেন। আরেকটা বিষয় হচ্ছে যে প্রি কেস ম্যানেজমেন্টের মাধ্যমে যে পারিবারিক মামলাগুলো, সেগুলোতে একটা বাধ্যতামূলক প্রি ফাইলিং নোটিশ এর বিষয় হয়েছে। আর তাছাড়া আমাদের অতি সম্প্রতি যে অর্জন, সেটা আমরা জেনেছি যে অনলাইনে এখন পারিবারিক আদালতে মামলা দায়ের সহ সকল মামলা ব্যবস্থাপনা করা যাচ্ছে। কাজেই এখন কিন্তু দেনমোহরের জন্য মামলা দায়েরটা অনেক সহজ হয়ে গেছে। কুলসুম, আমি একটু তোমাকে থামিয়ে দিলাম, সরি। এই যে পারিবারিক আদালত, হ্যাঁ, সেটাও তো সাধারণ মানুষকে বুঝতে হবে, তাই না? জি, অবশ্যই। তুমি যখন একটা নতুন প্রযুক্তি আনছো, যেমন আমি আসলে অ্যানালগ যুগের মানুষ, তো আমি তো এখনো এটা ভালোভাবে বুঝতে পারছি না। তো এই জায়গাটাতে কিন্তু সাধারণ মানুষকে সচেতন করার জন্য বোধহয় আমাদের তাদেরকে নিয়ে কি বলে সেমিনার, সিম্পোজিয়াম বা কি বলে ওইটাকে ওয়ার্কশপ করা উচিত, তাই না? নিশ্চয়ই আমার মনে হয় কর্তৃপক্ষ এদিকে নজর দেবে যে সাধারণ মানুষকে তো ওই প্রযুক্তিটার সাথে পরিচিত করতে হবে। তো সেই জন্য আমাদের বোধহয় আমরা এখান থেকে আমরা আবেদন রাখতেই পারি যে কর্তৃপক্ষ এই দিকটাতেও নজর দেখ। মানে কর্তৃপক্ষ একটি আইন করে দিল, একটি ব্যবস্থা, খুব ভালো ব্যবস্থা, কিন্তু সাধারণ মানুষ সেটা ব্যবহার করতে পারলো না। সাধারণ মানুষ যেন ব্যবহার করতে পারে, সেদিকে যদি একটু নজর দেওয়া হয় তাহলে মনে হয় সোনায় সোহাগা হবে, তাই না? অবশ্যই। আমরা যেমনটা দেখেছি যে যখন লিগ্যাল এইডের আমরা হটলাইন নাম্বারটা দেখেছি 16430, তখন কিন্তু এটার যেমনটা যতজন রিচ করতে প্রতিনিয়ত এটা বাড়ছে। একই রকম ভাবে আমি মনে করি যে ই কোর্ট বা ই পারিবারিক আদালত যেটা হয়েছে, সেটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা মাইলস্টোন। আশা করি যে প্রথমে আইনজীবীদের সাথে তাদের একটা পরিচিতিমূলক অনুষ্ঠান করে তারপর এটা জনগণের জন্য ট্রেনিং দেওয়া এবং জনগণের জন্য তারপর বিভিন্ন রকম ছোট টিভিসি করতে পারে, ছোট প্রচারণা করতে পারে যে কিভাবে তারা ওই ওয়েবসাইটে যাবে, কিভাবে ওরা ওদের প্রয়োজনীয় তথ্যগুলো পাবে। আশা করি এটা খুব ইউজার ফ্রেন্ডলি করে ওরা করেছে। আমার মনে হয় এটা হবে। জি, অবশ্যই। আমার এখন মনে পড়ে গেল যে 2000, এটা আগেও আমি বোধহয় বলেছিলাম, রিপিট করতে বাধা নেই, 2000 সালে কিন্তু প্রথমে এই তোমার লিগ্যাল এইডের সিস্টেমটা আসলো। 2000 সালে যখন হলো, তখন আমি মানিকগঞ্জে জেলা জজ ছিলাম। তো তখন যখন আসলো, আমি তো ওই যে জানো, আমি মানে এই ধরনের কাজে, মানে আসল কাজ থেকে আমি এই একটু সাইড ওয়ার্ক গুলো আমি খুব উৎসাহের সাথে করি। আমি খুব মানে এটা নিয়ে উঠে পড়ে লাগলাম, এবং আমি কিন্তু তখন সেই সময় যখন মাত্র এসছে, তখন আমি উপজেলাগুলোতে যেতাম এবং উপজেলায় গিয়ে ইউনিয়ন পরিষদের অফিসগুলোতে যেতাম, এবং তোমার ওখানে তোমার মসজিদের ইমাম সাহেব, তারপরে প্রাইমারি স্কুলের টিচার, তারপরে ওখানকার যারা মহিলা প্রতিনিধি আছে, এদেরকে নিয়ে আমি বসতাম এবং তাদের কাছে একদম অজানা ছিল। তো আমার সেজন্য ভাবলাম, আমি এই জন্য আমার মনে হলো যে এই পুরো লিগ্যাল এইড ব্যবস্থাটা তখন অজানা ছিল। এখন কিন্তু লিগ্যাল এইডটা সাধারণ মানুষের মধ্যে চেনা জানা হয়েছে। অবশ্যই এই আদালতটা এখন অচেনা হবে হচ্ছে, কারণ যেহেতু সম্প্রতি এটা এসছে। এটা নিয়ে যদি তাদেরকে তোমার অ্যাওয়ারনেস বিল্ড আপ করা যায়, তাহলে কিন্তু মানে সত্যিকার অর্থে এটা কার্যকরী হবে। আর তারপরে তো সময় বলে দেবেই। অবশ্যই। আমরা যেমন দেখেছি ম্যাডাম, বিভিন্ন সেবা আমরা নিচ্ছি অনলাইনে, যেমন এখন কিন্তু পরীক্ষার সব পাবলিক পরীক্ষার ফর্ম ফিল আপ আছে, নিয়োগ পরীক্ষার ফর্ম ফিল আপ আছে, ঘরে বসে রেজাল্ট পাচ্ছি। তো এই যে ছোট ছোট অ্যাক্সেসিবিলিটি, ওদের অ্যাক্সেসিবিলিটি টু অনলাইন যে সার্ভিসগুলা, এগুলাতে হচ্ছে। তো আমাদের হয়তো কোর্টের ক্ষেত্রে আমরা সবচেয়ে পরে এগুলাতে এসেছি, কিন্তু আশা করি এটা অনেক মাস পিপলের, আমাদের অধিকাংশ মানুষের জন্য এটা অনেক বেশি সুবিধাজনক একটা প্ল্যাটফর্ম হবে এবং তারা খুব সহজে এটা রপ্ত করতে পারবে। এবং এই পারিবারিক আদালত যদি সাকসেসফুল হয়, আমি মনে করব যে একটা যুগান্তকারী পদক্ষেপ। অবশ্যই তার পরবর্তীতে আমরা যখন ই জুডিশিয়ারির অন্যান্য কম্পোনেন্ট গুলাতে যাব, তখন এটা অনেক সহজ হয়ে যাবে। সেটাই তো আমার মনে হয়। এই যে আমরা আবার মূল বিষয়বস্তুতে চলে আসি, এই যে আমাদের আজকের বিষয়বস্তু ছিল যৌতুক বনাম দেনমোহর, আমরা নাম দিয়েছিলাম। আসলে মূল বিষয়বস্তু
বস্তুটা বেশিরভাগ সময়ই থাকে দেনমোহর এবং ভরণ পোষণের জন্য, প্রাপ্তি। কিন্তু তার সাথে আমরা সাধারণত পাই একটা যৌতুকের মামলা করে দিল, একটা তোমার সাধারণ আঘাত এবং সাথে যৌতুক, তাহলে তো চলে যাচ্ছে নারী শিশুতে, আর শুধু যৌতুক গেলে যৌতুক নিরোধ, এই যে 3-4টা মামলার সাথে দিয়ে দেওয়া হচ্ছে, সেগুলো পরে মীমাংসা হয়ে যায়। বা মেহেরপুরের কথা যদি বলি যে বাটোয়ারা মামলা নেই, এইভাবে করা হতো। এই যে মানে মাল্টিপল মামলা গুলো একই টেবিলে একই সমাধান হয়ে যাওয়া, সেগুলো হয়ে যাবে। এবং সাধারণ মানুষ কিন্তু তখন যখন দেখবে যে না এগুলো না করেও বিচারটা পাওয়া যাচ্ছে, তখন শুধুই দেনমোহরের মামলা বা শুধুই ভরণ পোষণের মামলা করবে, তাই না? জি। আর কি বলার আছে কুলসুম? অ্যাকচুয়ালি পারিবারিক আদালত আমাদের সাধারণ যারা নির্যাতিত নারী বা যারা বিভিন্ন কারণে অধিকার লঙ্ঘিত হয়েছে তাদের জন্য একটা অন্যতম আমি মনে করি যে রিলিফ পাওয়ার একটা জায়গা, যেটা লিগ্যাল এইড অফিসারদের মাধ্যমে ওরা অতি সহজে পাচ্ছে। আমি মনে করি এখন যে পারিবারিক আদালত হয়েছে এটার মাধ্যমে তারা আরো উপকৃত হবে এবং সরাসরি পারিবারিক সমস্যাগুলো নিয়েই ওরা আসবে, এই প্রত্যাশা করি। এবং ওদের যদি এই বিষয়ে আর কোনো কিছু জানার থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে ওনারা প্রশ্ন করে জানতে পারেন আমাদের কাছ থেকে। দেখো কুলসুম, আমি তো তোমার চাইতে মানে এক যুগ পিছিয়ে আছি, মানে বয়সের দিক দিয়ে এগিয়ে আছি, কিন্তু প্রযুক্তির দিক দিয়ে পিছিয়ে আছি। এবং এই যে নতুন প্রজন্ম এবং নতুন চিন্তা ভাবনা, এগুলো নিশ্চয়ই মানে অনেক ভালো হবে। আমরা যে জিনিসগুলো ফেস করে এসেছি সেগুলোর থেকে পরিত্রাণ পাবে এবং সহজ হবে মানুষের কাছে বিচার ব্যবস্থা চলে যাওয়াটা, না? এই প্রত্যাশা আমরা করতেই পারি। অবশ্যই আগে যেমন অনেক দূর দূরান্ত থেকে একটা মামলা দায়েরের জন্য জেলা সদরে আসতে হতো, এখন কত সহজে ঘরে বসে একটা পারিবারিক মামলা দায়ের করতে পারে। আমার মনে আছে আমার বাবার জ্যাঠামশাই উকিল ছিলেন, হ্যাঁ, এবং আমি আমাদের বাড়িতে দেখেছি যে জ্যাঠামশাইয়ের ওই মানে বাবার জ্যাঠামশাই মানে আমার দাদু হন, তো ওনার বাড়িতে ওই যে ওনার যে চেম্বার ছিল তার পাশে 2-3টা ঘর। তা আমি বলেছিলাম যে এই ঘরগুলো কিসের জন্য? তো বলছে যে মক্কেলরা এসে থাকে রাতের বেলা, মানে কারণ মক্কেলদের থাকতে হতো, থাকার জায়গা ছিল না, তার আগের দিনই আসতে হতো। একদম, হয়তো আমাদের তো হাওড় এলাকায় বাড়ি, তো ওই যে নৌকা টোকা বেটে ইটি করে আসতো, তারা থাকতো 1-2 দিন থেকে সাক্ষী দিয়ে বা মামলা সব লিখিয়ে টিখে সইটি করে, মানে এবং তারা থাকছে খাচ্ছে সব উকিল সাহেবের বাড়িতে আর কি। তো এই যে এইগুলো কিন্তু আস্তে আস্তে তখন তুমি চিন্তা করে দেখো যে তুমি ঘরে বসে একটা টিপ দিয়ে এই কাজগুলো করতে পারবে। বিশাল পরিবর্তন, যুগান্তকারী পরিবর্তন হচ্ছে। তুমি দেখো কিছুদিন আগেও আমাদের কিরকম ছিল, আমরা টেলিফোন করতাম, তাই না? অ্যানালগ টেলিফোন, এইভাবে টেলিফোন খুলিয়ে তোমার সাথে কথা বলতাম বাড়িতে। এখন এই মুঠোর মধ্যে আমাদের পুরো পৃথিবীটা চলে এসছে। তো আমরা নিশ্চয়ই আশা করতেই পারি যে আমাদের মুঠোর মধ্যে এই আদালত, পারিবারিক আদালতের মাধ্যমে বিচার ব্যবস্থাও চলে আসবে, এই আশা রাখি। আমাদের আলোচনা আজকে এখানেই শেষ করি কুলসুম। জি, শুভরাত্রি। শুভরাত্রি।